ব্যাংকিং সেক্টরটা কেমন চলছে? যখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কম হয়, ওই ইকোনমিতে ইনভেস্টমেন্ট কম হয়। ইনভেস্টমেন্ট কম হলে কি হবে? এমপ্লয়মেন্ট জেনারেশন কম হবে, এবং এইটার এফেক্ট হচ্ছে যে মানি সার্কুলেশনে প্রবলেম হবে। ক্যাপিটাল যখন নেগেটিভ হয়ে যায়, এরপরে যদি এনপিএল হয়, তাহলে তো সে আর ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারবে না। মার্জার কিছু হবে হয়তো এই ট্রাবল ব্যাংকগুলোর। আপনার কি অবজারভেশন? সেন্ট্রাল ব্যাংক যেটা মনে করছে যে ইফ it transfers in the government hand, then people will get the confidence. Banker main business হচ্ছে ট্রেড ফিনান্স। বাংলাদেশ is one of the country in the world যেখানে ব্যাংকের রেট অফ রিটার্নটা অনেক হাই। আমার যদি একটা হিউজ চাঙ্ক অফ অ্যামাউন্ট আমার যদি একটা বাস্কেটে চলে যায়, কালকে একটা বিগ ডিপোজিটার যদি সে ডিপোজিট উইথড্র করতে চায়, তখন তো আমার রেপুটেশন নিয়ে কোশ্চেন দেখে যায়। ব্যাংক থেকে আসলে ঠিক কিভাবে টাকাগুলো পাচার হয়েছে বা হয়ে থাকে? মোস্টলি টাকা পাচারটা হয় ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে, and we are hopeful some light at the end of the tunnel. সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মিস্টার মসলিউদ্দিন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। দর্শক, মিস্টার মসলিউদ্দিন আহমেদ ক্যারিয়ার ব্যাংকার, 35 বছরের উপরে অভিজ্ঞতা, বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন টপ লেভেলে, দেশে বিদেশে সহ। সো দর্শক, আমরা তার সঙ্গে আলোচনা করব আসলে ব্যাংকিং সেক্টরের সঙ্গে ওভারঅল কিছু ইকোনমি, মানি মার্কেট। আসলে আমরা সবাই জানি যে এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা জানি যে লোনের ওইভাবে ডিমান্ড নাই, ইনভেস্টমেন্ট হচ্ছে না। সো সেগুলো কিন্তু আসলে এমপ্লয়মেন্টও সেগুলো এফেক্ট করছে। সো প্রচুর ইস্যুজ আছে, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, সো অনেক ধরনের ইস্যুজ আছে। আমরা আলোচনা করব মিস্টার মসলিউদ্দিন আহমেদের থেকে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মিস্টার মসলিউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগতম টিভিএসে। আপনাকেও থ্যাংক ইউ ফর জয়নিং আস, যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন, এই জন্য আমরা রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তো ভাই, যদি শুরু করি যে ব্যাংকিং সেক্টর, আমরা তো সবাই যেটা বলছিলাম যে ইকোনমি স্লো আছে, সব কিছু কেমন যেন আছে। সো ব্যাংকিং সেক্টরটা কেমন চলছে? যে টপ ব্যাংকার আপনারা কিভাবে দেখছেন এটাকে? অ্যাকচুয়ালি যে কোনো ইকোনমিতে যখন ইনফ্লেশন হয়, তখন ইনফ্লেশনের অর্থই হলো যে টাকাকে কস্টলি করে দেওয়া। তো টাকাকে কস্টলি করে দেওয়ার অর্থ কি? তো সেখানে ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়ে যাবে। আর আমাদের এখানে দুইটা জিনিস হয়েছে সাইমালটেনিয়াসলি। ওয়ান ইজ ইনফ্লেশন, অ্যানাদার ওয়ান ইজ দ্যাট সাইফেন অফ মানি ফ্রম দ্য মানি মার্কেট। আচ্ছা, সো মানে টাকা পাচার। Correct. So আপনি to contain the inflations, আপনি interest rate has gone up like 9% to 14% over the 6 months period. And on the top of that, আপনি যখন 14% করলেন, টাকাকে কস্টলি করলেন, সেখানে it will affect the liquidity. আচ্ছা, তার উপর হয়েছে কি, আপনি একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে আপনি বাইরে চলে গেছে। দ্যাট ইজ প্রুভড বাই দ্য রেগুলেটরস অ্যান্ড অল দ্য মিডিয়াস। সো এখানে ডাবল এফেক্ট হয়েছে, যার ফলে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে আপনি দেখবেন যে ইনভেস্টমেন্ট গ্রোথ, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য লোয়েস্ট, that is 7% only. Private sector credit growth. Yes, that is that. আমরা ইসলামিক ব্যাংকিং তো আমরা ইনভেস্টমেন্ট বলি। আচ্ছা, রাইট। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ইজ 7%, রাইট। এটার সাথে যখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কম হয়, তখন কি হয় যে ওই ইকোনমিতে ইনভেস্টমেন্ট কম হয়। ইনভেস্টমেন্ট কম হলে কি হবে? এমপ্লয়মেন্ট জেনারেশন কম হবে, এবং এইটার এফেক্ট হচ্ছে যে মানি সার্কুলেশনে প্রবলেম হবে। আপনি একটা টাকা, আপনি যে আমরা তো দিস এ কন্টিনিউয়াস প্রসেস, উই হ্যাভ অলরেডি ইনভেস্টেড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ইন দ্য ইয়ার। সেইটার যদি সার্কুলেশন না হয়, তাহলে তো সেইটা আবার স্টাক আপের প্রবণতা বেড়ে যাবে, এনপিএল এর প্রবণতা বেড়ে যাবে, মানে ব্যাংক ফেরত পাওয়ার চান্সটাও কমে যাচ্ছে। তো আমি যদি ফেরত না পাই, তাহলে তো আমি আবার আরেকজনকে লেন্ড করতে পারবো না। তো আপনারা সেটাই দেখেছেন যে বাংলাদেশে 61টি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক পরিচালিত আছেন। এদের ভিতরে আমার মনে হয় that is 10 থেকে 15টা ব্যাংক is in a positions to finance to a big projects. আচ্ছা, because of this they are liquidity mismatch. তাহলে একটা তো গেল যে ইনভেস্টমেন্টের ডিমান্ড নাই,
কিন্তু এটা তো থাকবে না, এটা টুডে টুমোরো ইনশাআল্লাহ উইল পিক আপ। কিন্তু ডিসপাইট দ্যাট তখন কিন্তু ইন্ডাস্ট্রি আলারা বা ব্যবসায়ীরা দে উইল ফেস অ্যানাদার প্রবলেম, যেমন দ্যাটস অল অন এ সাডেন, দ্যাট ইজ আপনি ফাইন্যান্স করা ব্যাংকের সংখ্যা 61 থেকে আপনি দেখবেন যে অনলি দ্য 15 to 20 ব্যাংকস আর এবল টু ফাইন্যান্স টু জেনারেট মানি টু ফাইন্যান্স টু দ্যাট। কারণ আপনি যদি এডি রেশিও কনসিডার করেন দেখবেন যে মোস্ট অফ দ্য ব্যাংকসের এডি রেশিও already at the verge of this ceiling, and some of the banks have already crossed their AD ratio. Right. So আমার তো স্পেস থাকলে না আমি পারবো। নাম্বার 2 ইজ দ্যাট আমার কাছে টাকা থাকলে তো পারবো। নাম্বার 3 ইজ দ্যাট আমার কাছে টাকা ফেরত আসলে তো পাবো। আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেটা যদি স্টাক আপ হয়ে যায়, সেটা যদি আমার কাছে ফেরত না আসে, তাহলে তো আমার ক্যাপিটালের শর্টফল দেখা দিবে, এবং ক্যাপিটালের শর্টফল দেখা দিলে তো আমার সমস্ত ফাইন্যান্সিয়াল প্যারামিটারসগুলো নেগেটিভ চলে আসবে। এবং দেখলাম অনেকগুলো ব্যাংকের ক্যাপিটাল শর্টফল, এবং আপনি দেখেছেন যে ডিসেম্বর কোয়ার্টার শেষে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, সেটা আমরা দেখলাম যে 1,71,000 কোটি টাকা ক্যাপিটাল শর্টফল। এবং আপনি বোধহয় আরেকটি জিনিস খেয়াল করেছেন, শর্টফল হইলে ধরেন যে কি ইম্প্যাক্ট হয় ব্যাংকের উপরে? ক্যাপিটাল শর্টফলের সব থেকে বড় হচ্ছে যে আমরা যে শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি বলে একটা শব্দ আছে, যে ওই ব্যাংক তার যে কোনো শককে অ্যাবজর্ব করার মতো আর আছে কিনা, বিকজ ক্যাপিটাল ইজ সাচ এ ফিগার যেটা দিয়ে ওই শকটাকে সে করে অ্যাবজর্ব করে। কিন্তু ক্যাপিটাল যখন নেগেটিভ হয়ে যায়, এরপরে যদি এনপিএল হয়, তাহলে তো সে আর ডিপোজিটরদের টাকা ফেরত দিতে পারবে না। The figure shows that bank will not able to repay, that is the depositor's side. Theoretically তো সেটাই বলে। Correct. And the point is that আপনি বাজেলের যে আছে সেখানে যে মিনিমাম আপনার পিলার 1% না 12.5% রিস্ক ওয়েটেড অ্যাসেটের ইয়েটা, তো সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। এবং আমি আপনাকে একটা জিনিস বলি, দিস ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইজ দ্য লোয়েস্ট ইভেন ইন দ্য সাউথ এশিয়া। Even in the South Asia, if you look the Pakistan or India or Sri Lanka or this even the Nepal, their capital adequacy requirement is much higher. That is 20% plus. Okay, and ওই দেশের ব্যাংকগুলোর আছে সেটা। Correct. তার অর্থ হচ্ছে যে সেই ব্যাংকগুলি তত বেশি প্রজেক্টকে অ্যাবসর্ব করতে পারবে, ফাইন্যান্স করতে পারবে, এবং সেগুলা যদি খারাপ হয়ে যায় সেইগুলিকে আরো বেশি আপনার তার উইথস্ট্যান্ড ক্যাপাসিটিটা সেই লেভেলে থাকবে যে স্টিল দ্যাট ব্যাংক উইল সার্ভাইভ। আমাদের এই টাকাগুলো গেল কোথায়? এই যে ডিপোজিট তো কাগজে কলমে, মানুষের ডিপোজিট, এগুলো সবকিছুই তো আসলে এই যে কোথায় গেল টাকাগুলো? আচ্ছা, এটা তো আমাদের আপনি সিন্স ইউ আর ইন দ্য মিডিয়া, আপনি রেগুলেটরি ইয়ে থেকে দেখেছেন যে অস্তিত্ববিহীন ভাবে আমাদের ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে। দ্যাট ইজ তার এগেনস্টে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে দ্যাট কোম্পানি was not at all that is that's ওই পরিমাণ লোন নেওয়ার জন্য is not fit for this, this to avail this loan, এবং এমনও দেখা গেছে অনেক জায়গাতে তার অস্তিত্ববিহীন কোম্পানি ইয়েতেও আসছে। তো সেইগুলোকে এখন অ্যাসেসমেন্টের পর্যায়ে আছে। আপনি জানেন যে বিদেশি অডিট ফার্ম দিয়ে এটাকে অডিট করানো হচ্ছে, সাইমালটেনিয়াসলি আমাদের দেশের দিয়ে অডিট করানো হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক অডিট করছে। এটা টোটাল রেজাল্ট অলরেডি আই থিঙ্ক দ্যাট ইজ ইন দ্য রেগুলেটর, অলরেডি গভর্নর কিছু বলেছেন, হ্যাঁ এটা রেগুলেটরের হাতে আছে, এবং সেটা বেসিসে হি ওয়ান্টস টু টেক সাম ডিসিশনস। আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। উনি বলেছেন যে মার্জার কিছু হবে হয়তো এই ট্রাবল ব্যাংকগুলোর। তো এই যে আপনার কি অবজারভেশন, এই যে গভর্নর যেটা বললেন? প্রথম জিনিসটা হচ্ছে যে এই যে রেজাল্ট, এই রেজাল্টটাকে ধরেন আলটিমেটলি তো এটা পাবলিসাইজ হবে, জানবে। তো ব্যাংকের টোটাল জিনিসটাই হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স। যখন ট্রাস্ট নষ্ট হয়ে যায়, রেপুটেশন নষ্ট হয়ে যায়, তখন আসলে এই ক্যাপিটাল না, তখন আসলে সব কিছুই নষ্ট হয়ে যায়। অল অন এ সাডেন দেখবেন যে ডিপোজিটগুলি আছে, যেটুকু আছে, দ্য পিপুল উইল আস্ক টু উইথড্র দি ডিপোজিটস উইন এ সিঙ্গেল ডে। সেই কারণের জন্য সেন্ট্রাল ব্যাংক যেটা মনে করছে যে ইফ it transfers in the government hand, then people will get the confidence যে government will be able to repay their deposits in time, এবং তারা তখন এই ডিপোজিটগুলা উঠানোর জন্য ইয়েটা হবে না। এবং এইটাকে যদি ঠিকভাবে সার্কুলেট করা যায়,
যে গ্রাজুয়ালি যে ডিপোজিট আসলো, ডিপোজিট ফেরত গেল, ডিপোজিট, তাহলে কিন্তু এই যে শকটাকে অনেক লম্বা সময় ধরে স্প্রেড আউট করে এবং এটাকে একটা ভালো ব্যাংকে পরিণত করা যেতে পারে। বিশ্বাসটাও উদ্ধারে মানুষের আস্থা বাড়বে। আই ক্যান গিভ সাম এক্সাম্পলস ইন দ্যাট ইয়ে। আপনার মনে আছে যে বিসিসিআই যখন ইয়ে হয়ে গেল, সেটা কলাপস করলো, সেটা টেক আপ করলো স্টার্ন ব্যাংক, এবং স্টার্ন ব্যাংক তার প্রপার হাতে পড়েছিল দেখে আজকে স্টার্ন ব্যাংক ইজ বিং ট্রিটেড ওয়ান অফ দ্য টপ ব্যাংক ইন আওয়ার কান্ট্রি। সিমিলারলি আপনি সিটি ব্যাংকে দেখেন, সিটি ব্যাংক ওয়াজ ইন প্রবলেম ব্যাংক, রাইট? আই হ্যাভ ওয়ার্ক ইন সিটি ব্যাংক ফর 5 years। আমি ওই ঠিক রিফর্মের সময় আমি ছিলাম। এটা তো 5, 6, 7 ওই সময়টা তো সেম, ওই সময়েই আমি ছিলাম ফর 5 years। তো তখন আমি দেখেছি যে যে কোনো ব্যাংকে যদি প্রফেশনালি উইথ প্রপার গভর্নেন্স অ্যান্ড উইথ দ্য প্রপার ম্যানেজমেন্ট, অফকোর্স দ্য বোর্ডের স্ট্র্যাটেজিক সাপোর্ট থাকবে, তাহলে বাংলাদেশে সম্ভব যে কোনো ব্যাংকে টার্ন আউট করা। কেন সম্ভব? আমার মনে হয় বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ব্যাংকের রেট অফ রিটার্নটা অনেক হাই। আচ্ছা, অনেক হাই, বিকজ বাংলাদেশ ইজ এ ফুললি ট্রেড বেসড কান্ট্রি। উই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড বিটুইন মেনওয়াইল উই সার্ভাইভ। সো সেক্ষেত্রে এই 18 কোটি মানুষের ভিতরে স্টিল আমার মনে হয় যে more than 50% people, or close to 50% people, is unbanked people. Right. So there are a lot of scopes of utilizing all these peoples into banking services. এবং এটার আরেকটা প্রমাণ পাওয়া যায় যে আপনি দেখবেন যে several thousand NGOs are working very successfully. এবং the NGOs are charging like anything, that is, that's 24-25%. So and the recovery rate is also 99%, 98%, 96%, something like that. সো এই জিনিসগুলোকে যদি অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে যদি ব্যাংকিং চ্যানেলে আনা যায়, তাহলে আমাদের জিডিপির ম্যাক্সিমাম যে কন্ট্রিবিউশনস অফ দ্য এগ্রিকালচার ইকোনমি, তাহলে কিন্তু আমাদের এই জিডিপির প্রোডাকশন ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যাবে। মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন সেখান থেকে তৈরি হবে। মানুষ কিন্তু ওই গ্রাম থেকে আর শহরমুখী হবে না, সে গ্রামেই সব কিছু করার চেষ্টা করবে। তো সেটা অনেকাংশে হয়েছে। আপনি দেখছেন যে আগে কিন্তু লোন পাওয়াটা একটা সোনার হরিণের মতো ছিল। আমরা ইফ উই গো ব্যাক ইন দিস আর্লি 80s টু 90s, সামথিং লাইক দ্যাট, সেটা কিন্তু অনেকাংশেই এখন ডাউনওয়ার্ড লেভেলে চলে এসছে, গোড়ার দিকে চলে এসছে, এবং গ্রাজুয়ালি আরো বিভিন্ন ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ডিজিটাল ওয়ে, ওয়ালেট থ্রু, বিভিন্ন ভাবে কিন্তু এটা আই ডু বিলিভ দ্যাট এটা কিন্তু এখনো অনেক স্কোপ আছে। এখনো যে আমি তো আপনাকে বললাম যে এই পপুলেশনসের স্টিল আমরা আরবানাইজড ব্যাংকিং করছি, এটাকে আরো যদি আমরা, কিন্তু এটা যায় না কেন? এটা আপনি আতিউর রহমান যখন গভর্নর ছিলেন, আমরা দেখেছি যে ওই সময় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উনি বেশ কিছু কাজ করেছেন। তো আসলে কিন্তু মানে জোর করে নেওয়া আর ব্যাংকের নিজেদের যাওয়া, এই যে আপনি যেটা বললেন যে মোর দ্যান 50% এখনো আনব্যাংক, এবং অনেকে এনজিও থেকে উচ্চ সুদে হারে তারা লোন নিচ্ছে। তো ব্যাংক আসলে তাদের রিচ করছে না, নাকি তারা ব্যাংকে আসছে না বা জানে না? কোথায় সমস্যাটা? দুইটা দিকে সমস্যা। একটা হচ্ছে যে আমাদের কমার্শিয়াল ব্যাংকের অপারেটিং কস্ট অনেক হাই। আমাদের বাংলাদেশে যত আপনি ইন্ডাস্ট্রি দেখবেন, আই থিঙ্ক দ্য ব্যাংক, বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম আছে ইজ মোর অর লেস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড in all respect, because we do our banking with the international bodies. আমাদের most of the banking আমাদের international bodies এর সাথে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি। আপনি আজকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি দেখেছি যে একটু রিমোটে যান, তারা টাকাটা দিয়ে ম্যানেজারের কাছে রেখে বলে টাকাটা জমা দিয়ে দিয়েন ভাই, একটা অফিসারের কাছে দিয়ে চলে। দে নেভার চেক দেয়ার স্টেটমেন্ট, দে নেভার সি দেয়ার SMS, এবং অল অন এ সাডেন দ্যাট ইজ তারা এই বলুন আমি তো টাকা জমা দিয়েছি, আমার তো দের ইজ অল দিস থিংস ইজ দেয়ার। সো আমার কাছে মনে হয় যে এখন আমরা উদ্যোগ নিয়েছি থ্রু অ্যাজ পার অ্যাডভাইস অফ আওয়ার সেন্ট্রাল ব্যাংক, যে আমাদেরকে ওই ফিনান্সিয়াল লিটারেসির একদম গোড়ার পর্যায়ে যেতে হবে। আমরা বিজনেস করছি, ইভেন দেখা যাচ্ছে যে টার্ন ওভার ইন দ্য রেঞ্জ অফ ক্লোজ টু ক্রোর টাকা, বাট আমাদের কোনো ধরনের কোনো মানে একদম খাতাপত্রই নাই, সব মুখে মুখে। ইফ উই ওয়েন উই আস্ক দ্য ফিগার,
তখন তারা মুখে দিয়ে বলে যে না এটা আছে আছে সব কিছু আছে, দিস ইজ অল দিস থিংস ইজ দেয়ার। ওই যে আমাদের যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা বাধ্যবাধকতা, আমাদের যে ফিগার আউটের ডিসক্লোজারের একটা কালচার, বিকজ উই আর দ্য ব্যাংকস, দ্যাটস উই ডিল উইথ দ্য পিপল মানি, সো আমাদেরও তো অ্যাকাউন্টেবিলিটি আছে। অবশ্যই আমি আজকে যে কোনো ইমোশনের বেসিসে অথবা যে কোনোভাবে আমি যদি ফাইন্যান্স, বাট আমি কিসের বেসিসে করলাম, উই হ্যাভ টু কিপ সাম পেপারস ইন মাই ফাইল। সো এই জায়গাগুলোতেও কিন্তু আছে। আমরা যে রিমোটে যে ব্রাঞ্চগুলো করেছি সেখানে যেখানে দেখা যাচ্ছে যে ইয়েস পিপল আর ইন্টারেস্টেড টু মানি উইথ এ ভেরি বাট দ্য পয়েন্ট হচ্ছে যে তাদের দুইটা হাত আছে অ্যাকচুয়ালি, আর তারা বলতে পারে যে আমরা এই ব্যবসা করি, আমাদেরকে এই টাকা দিতে হবে, এই কম সুদে দিতে হবে, অল দিস থিংস। এই পেপারসগুলো কিন্তু আমাদের লোকজন তৈরি করে দেয়। আচ্ছা। এবং এই তৈরি করে দেয় এবং এই সেই পেপারসগুলোর উপরেই কিন্তু আমরা এটা দিয়ে আসছি, বাট দ্যাট ইজ ডেঞ্জারাস। এই প্র্যাকটিস এইগুলা ডেঞ্জারাস। কিন্তু সেই দিক থেকে আমরা মনে করছি আগে কিন্তু ছিল আপনার রিটেল এসএমই, এখন এসছে সিএমএসএমই, কটেজ মাইক্রো, এর নিচে এসছে এগ্রিকালচার, এর পরে এসছে আপনার সাস্টেনেবল ফাইন্যান্সিং এর ইয়েগুলা। তো ধাপে ধাপে এখন এসছে ডিজিটাল আপনার মাইক্রো লেন্ডিং। তো আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি, বাট সেই রেসপেক্টে আমাদের যে ইয়েগুলো আছে, যে এন্টারপ্রেনারশিপ যে নলেজটা আছে, সেটার গ্যাপ আছে। সেই কারণের জন্য আমি একটা সাজেস্ট করতে চাই যে আমরা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু ভোকেশনাল ট্রেনিং সেন্টার খুলেছি বিভিন্ন জায়গাতে। ওই ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিংয়ের সাথে সাথে যদি আমরা এন্টারপ্রেনারশিপ ট্রেনিংটাকে অ্যাড করতে পারি, যে সিম্পল একটা ব্যালেন্স শিট কি করে করা হয়, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করে করা হয়, আমার প্রফিট লস স্টেটমেন্ট কি করে করা হয়, একটা প্রজেক্টের ফিজিবিলিটি কি করে লাভ লস হিসাব করা হয়, একটা প্রজেক্ট ফিজিবল হবে সেটা কি করে ট্র্যাক করা হয়, এই বেসিক নলেজগুলি যদি আমরা সেখানে দিতে পারি, এটা যেরকম তাদের বিজনেসের জন্য দ্যাট ইজ ভেরি মাচ ফ্রুটফুল, অ্যাজ ওয়েল অ্যাজ যারা আমরা এখানে ফাইন্যান্স করতে চাই আমাদের জন্য এটা ইজ ভেরি মাচ আমরা অনেক কথা বলি সে স্টার্ট আপ নিয়ে। ইয়াস, স্টার্ট আপ আপনি বড় বড় আজকে বিল গেটস থেকে শুরু করে দেখবেন যে স্টার্ট আপ থেকে এটা হয়েছে, বাট স্টার্ট আপের ইয়েটা হচ্ছে যেরকম একটা নতুন আইডিয়া থাকতেই হবে না, এই আইডিয়ার রেসপেক্টে আপনি যে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা করবেন এটার একটা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি থাকতে হবে, যে আপনি আপনার এই আইডিয়াটাকে আপনি কি করে ইমপ্লিমেন্ট করবেন ফ্রম দ্য বিগিনিং টু এন্ড। তো সেইটার দিক থেকে এইখানে যেটা দেখা যাচ্ছে যে তারা আমাদের কাছে আসছে যে জাস্ট টু শেয়ার দ্য আইডিয়াস, কিন্তু সেই আইডিয়াগুলোকে আপনি ফিগার আউট করে যখন আমরা চাচ্ছি তখন অ্যাকচুয়ালি দে ফিল সামথিং যে ওকে উইল সাবমিট দ্য পেপারস অ্যান্ড অল দিস থিংস। এটা আমাদের দিক থেকে মনে হচ্ছে যেরকম আমাদের উই হ্যাভ 20 crore রিজার্ভ ফান্ড, ওই যে 1% করে রেখে যে ফর দ্য স্টার্ট আপ। আমরা এই পর্যন্ত কয়েকটা পেয়েছি, আমরা ফাইন্যান্সও করেছি, কিন্তু এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সামথিং ইজ মিসিং, দ্যাট ইজ উই হ্যাভ টু ওয়ার্ক অন ইট, বিকজ আমাদের যে সমস্ত এন্টারপ্রেনার আজকে দেখছি এগুলো কিন্তু ইনফর্মাল ওয়েতেই তৈরি হয়েছে। এবং আপনি যে আজকে বাংলাদেশের আমার কাছে মনে হয় যে ইনফর্মাল মার্কেটের যদি কেউ এস্টিমেট করতো তাহলে দেখবেন যে ইনফর্মাল মার্কেট ইজ মাচ bigger than the formal market. So এই ইনফর্মাল মার্কেটটাকে কি করে প্রপার চ্যানেলে করা যায়, আই থিঙ্ক উই শুড ওয়ার্ক অন ইট। রাইট ভাই, যেটা আরেকটা কথা হয় যে ধরেন যে বাংলাদেশে যে ব্যাংকিং সেক্টরের খারাপ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনি শর্ট টার্ম ডিপোজিট, মোস্ট ডিপোজিটই হয়তো 3 months টার্মের, তো এই ডিপোজিটগুলো যখন ঋণ দেওয়া হচ্ছে 3 years 5 years, এরপরে এটারে রিশিডিউল বিভিন্ন ধরনের করে 10-20 years হয়ে যাচ্ছে। সো এই যে এখানে একটা যে মিসম্যাচ, এটার আসলে ওয়ে আউটটা কি? আমাদের ক্যাপিটাল মার্কেট যেখানে সারা পৃথিবীতে লং টার্ম ফাইন্যান্সিংটা আসে ক্যাপিটাল মার্কেট থেকে, আমাদের ক্যাপিটাল মার্কেটে তো সেরকম না। তো আসলে আপনার কি অবজারভেশন অ্যাজ এ ব্যাংকার? আপনি তো উত্তরটা দিয়েই দিলেন। সেটা হচ্ছে যে মোস্ট ইন ডেভেলপ কান্ট্রি যে আপনার যে বড় বড় প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের ফিন্যান্সিংয়ের সোর্স হয় ক্যাপিটাল মার্কেট, এবং সমস্ত ডেভেলপ কান্ট্রিতেই
যে ক্যাপিটাল মার্কেট ইজ দ্য মেইন সোর্স অফ দ্য লং টার্ম ফান্ড অ্যান্ড দিস ইজ দ্য ফর দ্য প্রজেক্ট ফিনান্স অ্যান্ড ইয়ে, কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল মার্কেটটাকে ইউজ করা হচ্ছে ফর দ্য এক্সপানশন পারপাস। একটা ক্যাপিটাল মার্কেটে দেখেন আইপিও ইয়ে যে লাস্ট 3 ইয়ার্সের প্রফিট থাকতে হবে অ্যান্ড অল দিস থিংস ইয়ে। সুতরাং যারা গ্রিনফিল্ড আসছে তাদের কাছে কিন্তু ক্যাপিটাল মার্কেট তো তাকে অ্যালাউই করছে না। অ্যাবসলিউটলি। এখন আসেন আমাদের বলি না, আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলি, যদি আপনি ডিপোজিট বাকেটগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, আমাদের মোস্ট অফ দ্য ডিপোজিট মার্কেট ফর 3 মান্থস, রাইট, এরপরে 6 মান্থস, এরপরে 1 ইয়ার, এরপরে 2 ইয়ার। আর আমরা কিন্তু ফাইন্যান্স করছি মিনিমাম সে 1 ইয়ার মোরাটোরিয়াম দিয়ে 5 ইয়ার্স, দ্যাট ইজ দ্য টোটাল ইজ 6 ইয়ার্স। তো তাহলে যে কোনো ব্যাংকের জন্যই কিন্তু এটা একটা অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচের একটা বিশাল রিস্ক থেকে যাচ্ছে। এবং সবচেয়ে আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে when it is a capital intensive industry, when it is a service oriented industry, it is impossible to the next to pay back the money in 5 years period. Impossible. আমি এক্সাম্পল দিয়ে বলি, সে এভারকেয়ার হাসপাতাল আগে ছিল অ্যাপোলো হসপিটাল, দ্যাট ইজ মোস্ট অফ দিস, এইটার 3 বার রিশিডিউলমেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা সম্ভব না, বিকজ দিস ইজ এ হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ অ্যান্ড এটা ইজ নট লাইক দ্যাট কালকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিলেন আপনার ইয়ে হয়ে গেল। পাওয়ার প্রজেক্ট, এটা কখনো আপনি এত কম সময়ে, ইট ইজ এ হিউজ ইনভলভমেন্ট। টেলিকম ইন্ডাস্ট্রি, ইভেন দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি, এইটা কখনো আপনি ইয়ে করতে পারবেন না। আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জিডিপি এখন $500 ট্রিলিয়ন কাছে। সো আমার তো প্রজেক্ট সাইজ ওইভাবে বেড়ে যাচ্ছে, কিন্তু আমি তো সেই ক্যাপিটাল মার্কেটের যেরকম ইয়ে দিতে পারছি না। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে ডিপোজিটের বাকেট থেকে যাচ্ছে সেই আগের মতোই, সেই 3 মান্থস 6 মান্থস। তো তাহলে আগের যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল ফর এনি পার্টিকুলার প্রজেক্ট, এখন কিন্তু তার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হয়ে গেছে অনেক অনেক বড়। টাকার ডেপ্রিসিয়েশনের কারণেই তো আপনার 40-50% বেড়ে গেছে। আপনি এই যে আজকে ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত ইয়ে ফাইন্যান্সিং গুলো দেখেন, এই যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এই যে আমাদের রাস্তার এগুলো কিন্তু আমাদের কাছে এসেছিল, বাট আমরা কিন্তু এগুলো ফাইন্যান্স করতে পারি নাই, বিকজ এত হিউজ অ্যামাউন্ট, এত লং টার্মের ইয়েতে দ্যাট ইজ নট পসিবল। সো এটা সম্ভব, এটার প্রবলেমটা হচ্ছে আপনি সেই জন্য যখন ফরেন ইনভেস্টরদের ফিডব্যাক আপনি যদি পড়েন, তারা কিন্তু ফার্স্ট ফিডব্যাকটা বলে ল্যান্ড এর একটা ইয়ে বলে, ব্রোক্রেসি বলে, অ্যান্ড থার্ড বলে যে নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ফাইন্যান্স। এটাও কিন্তু তাদের ভিতরে একটা ইয়ে চলে গেছে। তো সেই দিক থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেটের ইয়ের দিকে নজর দিতে হবে। সেকেন্ড ইস্যু ইজ দ্যাট আমরা বন্ড মার্কেট এখন এস্টাবলিশ করতে পারলাম না। আমরা দেখেন যে এমনি বন্ড মার্কেটও তো লং টার্ম ফাইন্যান্সিং আসতে পারতো, বাট দ্য বন্ড মার্কেট যদি আমরা এগেনস্ট এনি এক্সপানশন প্রজেক্ট, এনি গ্র্যান্ডফিল্ড প্রজেক্ট, অর সেটা বন্ড ইস্যু করেও, বন্ডের ইয়েটা কি অ্যাডভান্টেজটা আছে যে বন্ডের রিটার্নটা অনেক সময় কমিটেড রিটার্ন হয় টু অ্যাট্রাক্ট দ্য বন্ডস দুইটা হয়। একটা হচ্ছে যে আপনার ওপেন ফ্লোটিং করে দেয় যে আমি ঠিক আছে আমি এটাই করবো, আর একটা হচ্ছে কয়েকটা বন্ড কিন্তু এসেছিল যে উইথ এ 14% রিটার্ন। আমি খেয়াল আছে বেক্সিম কর বোধহয় একটা বন্ড বা ডিবেঞ্চার ছিল 14% রিটার্ন, আমার বন্ড কি একটা ছেড়েছিল। তো সেই দিক থেকেও কিন্তু সেই বন্ডগুলোকে যদি আমি লিস্টিং করে ফেলতে পারি, তাহলে হবে কি আজকে আমার টাকার দরকার আছে, কালকে আমি ক্যাপিটাল মার্কেটে সেল করে আমি চলে আসলাম। এটা তো সেখানেও কিন্তু মানি সার্কুলেশন, আমি আজকে যে ইকোনমির যে আসল বেনিফিট সেটা কিন্তু ডাউনওয়ার্ড লেভেলে কিন্তু আমি নিয়ে যেতে পারছি, তাদেরকে ইনভলভ করতে পারছি উইথ দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি ইনভেস্টমেন্ট। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে টুডে টুমোরো এটা করতে হবে। একা মানি মার্কেট দিয়ে আপনি এটা যতই বলেন না কেন, আমি তো এক্সাম্পল দিয়ে বলতে পারি, বললাম, এবং আরও দেখবেন যে আমরা অনেক এবং এর ফলে হচ্ছে কি যে যত বড় ইন্ডাস্ট্রি করুক না কেন, সে যেহেতু জানে 5 ইয়ার্সে বেশি দেয় না, সে ওই জাগলারি করে ফাইন্যান্সিয়ালসগুলো ওইভাবে তৈরি করছে, হুইচ ইজ আমরা দেখছি এটা করে দ্যাট ইজ ইম্পসিবল টু দ্য নেক্সট টু অ্যাচিভ, যার ফলে একটা ভালো ইন্ডাস্ট্রি সেটা দেখছে যায় কেন একবারে কি 5 বছরের বেশি টার্ম দেওয়া যায় না? না, ওই অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ দেওয়া যায়,
দেওয়া যায় সেটা না, কিন্তু সেই ধকল সহ্য করার মতো ক্যাপাসিটিও তো ব্যাংকের ইয়েতে নাই। আমি তখন একটা বিশাল অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচের রিস্কে চলে যাব, যে আমার যদি একটা হিউজ চাঙ্ক অফ অ্যামাউন্ট আমার যদি একটা বাস্কেটে চলে যায় উইথ এ স্লো রিটার্ন, তো তাহলে তো আমি মানে রেস্ট অফ দি অ্যামাউন্ট, আমি যদি কালকে একটা বিগ ডিপোজিটার যদি সে ডিপোজিট উইথড্র করতে চায়, তখন তো আমার রেপুটেশন নিয়ে কোশ্চেন দেখিয়ে দেখা। আপনারা ধরেন যে যেটা ক্যাপিটাল মার্কেট নিয়ে বললেন, ধরেন গ্রিনফিল্ড কোম্পানি অ্যালাউড না, নতুন কোম্পানি 3 বছর প্রফিট দেখিয়ে তারপরে তার লিস্টিংয়ে যেতে হবে। তো যেটা বলে এন্টারপ্রেনিয়াররা যে আমি প্রফিট যদি করতে পারি তাহলে আমার তার তো টাকা রেজ করা দরকার নাই, আই ক্যান ইউজ মাই মানি, আমার প্রফিটের অংশ থেকে আমি এগুলো আমি এক্সপ্যান্ড করতে পারি। তো মাই কোশ্চেন ইজ যে আপনার ধরেন যে এই যে যদি আজকে গ্রিনফিল্ড নতুন কোম্পানিগুলোকে অ্যালাউ করতো যে মার্কেটে আসা, তো তারপরে ধরেন যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলো আসলো, ক্যাপিটাল মার্কেট থেকে রেজ করলো, তো তখন ব্যাংকের বিজনেসটা কোথায় হবে? আসলে ব্যাংক তো আসলে এই ব্যবসাটাই করছে না। এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ব্যাংকের মেইন বিজনেস হচ্ছে ট্রেড ফিনান্স। ব্যাংকের আমি মনে করি প্রত্যেকটা ব্যাংকের দুইটা, একটা হচ্ছে ট্রেজারি অপারেশনস আর একটা হচ্ছে ট্রেড ফিনান্স। সো ওরা আমরা যদি ক্যাপিটাল ফাইন্যান্সটা যদি প্রজেক্ট ফাইন্যান্সটা যদি ক্যাপিটাল মার্কেট থেকে হয়, এটা দ্যাট ইজ এ গুড ফর আস, যে উইল গেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্স, উইল গেট দ্য অপরচুনিটি টু ফাইন্যান্স দ্য ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ট্রেড ফিনান্স। সো এটা দ্যাট ইজ এ মোর ডিভিডেন্ড ফর আস, মোর ইল্ড ফর আস। সো এটাতে ব্যাংক উইল গেট দ্য মোর সাপোর্টিভ ফ্রম দেম, এবং আমরা তখন আরো বেশি করে আমরা দিতে পারবো। কারণ আপনি জানেন যে আমাদের সিঙ্গেল গ্রুপ এক্সপোজার লিমিট বলে একটা কথা আছে। এই যে আমি বলছি যে এত বড় বড় আগে যে সে 90 সালে যে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে তার যখন যে রিকোয়ারমেন্ট ছিল, আজকে 2025 সালে তার রিকোয়ারমেন্ট কত গুণ বেড়ে গেছে। ইফ ইট ইজ এ সাকসেসফুল কোম্পানি, তাহলে সেই সিঙ্গেল গ্রুপ এক্সপোজার লিমিট কিন্তু আপনার রাদার দেন এখন আরো কমানো হয়েছে টু মানে রিস্কের, টু অ্যাভয়েড দ্য রিস্ক। এখন কি 15% না 15% অফ পেইড আপ ক্যাপিটাল। তো সেইটা দিয়ে কিন্তু আপনার তাদের রিকোয়ারমেন্ট নিচ্ছে না। তো সেই দিক থেকে আমার মনে হয় রাদার দেন উল্টা, যে ক্যাপিটাল মার্কেট স্ট্রং হলে উইল গেট দ্য মোর অপরচুনিটি টু ফাইন্যান্স টু দেয়ার ওয়ার্কিং ক্যাপিটাল ইন এ বেটার ওয়ে। আমরা আলোচনার শেষের দিকে মিস্টার মোসলেউদ্দিন আহমেদ, আমরা যদি একটু বলতে চাই যে আপনি জানেন যে গভর্নরও বলেছে বা বিভিন্ন বিদেশি দেশি পত্রিকায় যে ব্যাংকিং সেক্টর থেকে অনেক টাকা পাচার হয়েছে। এটা আসলে ধরেন যে কিভাবে হয়? আপনি একজন টপ ব্যাংকার, দর্শকরা হয়তো অনেকে জানতে চাইবে যে আসলে ব্যাংক থেকে আসলে ঠিক কিভাবে টাকাগুলো পাচার হয়েছে বা হয়ে থাকে। মোস্টলি টাকা পাচারটা হয় ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে, আরো অনেক মেথড আছে, বাট মোস্টলি হয়। এই ট্রেড বেসড মানি লন্ডারিং দুইভাবে হয়ে থাকে, একটি হচ্ছে ওভার ইনভয়েসিং আর একটি হচ্ছে আন্ডার ইনভয়েসিং। ওভার ইনভয়েসিং বোঝাটা খুব সোজা, যে আপনি 10 টাকার জিনিস 20 টাকা 30 টাকা দিয়ে চলে গেল, এটা হয়ে। আরেকটা হয়েছে, সেটা আমাদের নজরে এসছে পরে, সেটা হচ্ছে যে আপনি যে 20 টাকার জিনিস যে 2 টাকা দিয়ে কিনছেন, তাহলে তো 18 টাকা অন্যভাবে দিয়ে দিচ্ছেন আপনি। রাইট, কারণ 20 টাকার জিনিস তো 2 টাকা দিয়ে আপনি পাবেন না। তো দ্যাট ইজ দ্য আদার ওয়ে অফ সাইফেনিং দ্য মানি টু দ্য ক্রস বর্ডার। এবং স্পেশালি যেখানে আসলে ইম্পোর্ট ডিউটিটা বেশি, সেই সব ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিংটাও বেশি হচ্ছে। কারেক্ট। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি দেখেছেন যে অনেক ক্ষেত্রে যে এক্সপোর্ট হয়েছে, প্রসিড আসে নেই। ফোর্থ হয়েছে যে গুডস গেছে, দেখা যাচ্ছে যে ইট এসছে আপনার কন্টেনারের ভিতরে, হ্যাঁ, যে প্রোডাক্ট গেছে সেই প্রোডাক্ট আসে নাই। ইভেন আপনি I have seen in the newspaper যে কন্টেনার ভিতরে দেখা যাচ্ছে যে বালু or ইট or something else. So এই যে there are some ways, lot of ways are there, but central bank is now very strict. কিন্তু এখানে কোশ্চেন, এই যে পুরো কাজটাতেও হচ্ছে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, যেটাই বলেন, থ্রু ব্যাংকস। সো ব্যাংকারদের এখানে কি কোনো রোল নেই? Yes, obviously. এই যে 10 টাকার জিনিস আমি যদি আজকে 30 টাকা দিয়ে ইম্পোর্ট করি, এখন তো আপনি টেকনোলজি ইজ অ্যাভেলেবল, এটা তো প্রাইসটা দেখা যেতে পারে যে এই মগটার আসলে দাম কেমন। তবে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমার কাছে মনে হয়, আমি অত্যন্ত স্বীকার করে নিয়ে বলছি যে ইয়েস, দ্য ম্যানেজমেন্ট
is responsible, there is no doubt about it, but এটা মোস্টলি হচ্ছে lack of governance এর কারণে. It has come from the top. It has come from the top. না হলে একটা ব্যাংকে ওভার দ্য ইয়ার্স এত বড় ইয়ে হবে এটা কেউ জানবে না, এটা ইনক্লুডিং রেগুলেটর তারাও জানবে না। কারেক্ট। সো এটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের উই শুড ওয়ার্ক মোর অন দ্য গভর্নেন্স, যেটা যাতে করে ভবিষ্যতে যেন এই ধরনের জিনিসগুলা করার কোনো সুযোগ না আসে। বাংলাদেশের ইকোনমি $500 ট্রিলিয়ন, এটা $1 ট্রিলিয়ন হবে, বাড়বে। তো একই সাথে তো আসলে আমাদের ব্যাংকিংটাও বাড়তে হবে। এই যে আস্থার একটা সংকট আছে আপনি জানেন, অনেকগুলো ব্যাংক ট্রাবল ব্যাংক, যেটা গভর্নর নিজে বলছে 10-12টা ব্যাংক ট্রাবল। তো এগুলো আসলে আস্থা ফেরাতে মানুষের, আপনার কাছে কি মনে হয় যে কি করা উচিত মানুষের এই আস্থাটা ব্যাংকের উপরে? যাতে দেখেন, একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, আগে যেটা ছিল ব্যাংকের একটা লাইসেন্স দিলেই মানুষ হুমড়ি খেয়ে পড়তো যে টু কিপ দেয়ার ডিপোজিটস, এবং মনে করতো যে সিন্স দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন দ্য লাইসেন্স সো দে উইল টেক কেয়ার অ্যাবাউট দ্য ডিপোজিটস অ্যান্ড অল দিস থিংস। আফটার দিস অল টার্মার্স দ্য পিপল ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। তারা কিন্তু এখন বাজ বিচার করছে, তারা তো এখন ভালো ব্যাংক কোনটা সেগুলো তারা এই কারণের জন্য আপনি এই বছরের ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখেন, সাম ব্যাংক হ্যাজ মেড হিউজ প্রফিট এবং some banks have shown their negativity like anything. So that is the good thing, that some big banks will come up with a bigger capacity. এবং এটা যত ট্রান্সপারেন্ট হবে, I think the people's confidence এবং যে খারাপ ব্যাংকগুলো আছে তাদের ভিতরেও তখন প্রতিযোগিতা আসবে, যে তাদের ভিতরেও তখন এটা আসবে যে we have to catch it up, otherwise we cannot survive. So I think that should be যে এটা যে সবাই একই ধরনের প্রফিট করছে, সবাই একই ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, সবার একই স্ট্রেংথ আছে। তো এই জিনিসগুলো থেকে আমার কাছে মনে হয় যে এটা যখন ট্রান্সপারেন্ট ইয়েতে হবে, এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং ইয়ে লাগে যে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমাদেরকে খরচ করতে হয় ফর the advising purpose, ad confirmation purpose, for the trade finance ad confirmation charge to ekhono 3.5%. Very unfortunate আপনি যে আমাদের একটি ব্যাংক আমরা ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে পারি নাই, আঞ্চলিক রিজিওনালও তো করতে পারলাম, রিজিওনালি করতে পারিনি। আমি আপনাকে একটা সিঙ্গেল এক্সাম্পল দিই। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 7 বছরের অধিক সময় আমি ম্যানেজমেন্ট পজিশনে চাকরি করেছি ইন দি ইয়ার অফ 2000 to 2007। ওকে, আমি দেখেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এট দ্যাট টাইম দে হ্যাভ 152 branches all over the world, okay, in 92 countries. Okay, over 100 branches in 92 countries, and তাদের after tax profit ছিল in the year of 2001, if I recall, 5,200 কোটি রুপি, এবং তাদের এনপিএল ছিল 3%. Okay, and they are the largest bank in the world. আচ্ছা, 26,000 branches in terms of the size. Okay, এবং তারা ফরচুন 500 কোম্পানি। and so একটা ব্যাংক যে কোনো ইকোনমিতে যখন ব্যাংকগুলো ভালো পারফর্ম করে, সেখানে ধরে নেওয়া যায় যে দ্যাটস ইকোনমি ইজ রানিং ওয়েল, এবং ব্যাংক ইজ গেটিং ব্যাক দেয়ার মানি। সেই জন্য ব্যাংকগুলোকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড অফ এন ইকোনমি। আচ্ছা, সো এবং এত হাজার ব্রাঞ্চ, এত ইগুলো থাকা পরেও দ্যাট ব্যাংক ওয়াজ ফুললি অটোমেটেড। আমি একটা ব্রাঞ্চে গিয়েছিলাম, সে বীরভূমে ছিল, আমার খেয়াল আছে। আমি প্রথমে ট্রেনে গেলাম, এরপরে বাসে গেলাম, বলবেন যে এরপরে নৌকা দিয়ে গেলাম, এরপরে পায়ে হাঁটলাম সেখানে গিয়ে দেখি যে ইটস ফুললি অটোমেটেড ব্রাঞ্চ। ওকে, সো আমাদের লং এগো 20 বছর আগে অ্যাবসলিউটলি তখনই আমি দেখেছি যে দ্যাট ইজ। আজকে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখছি, আমরা অনেক জিনিস নতুন করে যে আমাদের রিস্ক বেসড সুপারভিশন নিয়ে আসছি, এটা কিন্তু দে হ্যাভ ইমপ্লিমেন্টেড ইন দি ইয়ার অফ 2012। সো আমাদেরকে আসলে নিজের সক্ষমতা বাড়ানো ছাড়া এটা দেয়ার ইজ নো আদার ওয়ে। সেই কারণের জন্যই আমাদের সেন্ট্রাল ব্যাংক ইজ ওয়ার্কিং ইন এ ভেরি রিফর্ম ওয়ে, তারা করছে। এবং আমাদের
যে বোর্ড আছে, আপনি দেখেছেন সেন্ট্রাল ব্যাংক অনেক বোর্ডকে রিশাবল করেছে এবং বোর্ডের ফিট ইন ক্রাইটেরিয়া নতুন করে ডিজাইন করেছে। দে আর ওয়ার্কিং ইন এ বিগার ওয়ে অ্যান্ড উই আর হোপফুল দ্যাট ইজ দ্য সাম good some light at the end of the tunnel in the banking industry. ব্যাংকগুলো ভালো করলে অর্থনীতি ভালো করে বোঝা যায় এরকমের যেটা বললেন, তো তার মানে হচ্ছে যে আমাদের তো আসলে এখন অর্থনীতিও ভালো চলছে না, ব্যাংকেরও বিভিন্ন ইন্ডিকেটর তো আমরা দেখছি ভালো চলছে না, মানে সেরকম কি বলা যায়? Yes, there is no doubt about it. আমাদের তো দেখেন এবার বলতেছে যে জিডিপি 3.6%, 97%, correct. So lowest in ধরেন যে over a decade. So আমাদের তো average GDP ছিল 7% plus. So that is the basic, that parameters which shows the strength of the economy. So we are quite hopeful because আমাদের এক্সপোর্টের গ্রোথ আছে ডাবল ডিজিটে, আমাদের রেমিটেন্সের গ্রোথ আছে, দ্যাট ইজ দ্য টু লাইফলাইন অফ আওয়ার ইকোনমি। এবং এই ইয়েটাকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি হুন্ডিকে, যার ফলে প্রায় $1 বিলিয়ন আমার কাছে মনে হয় যে সাম মোর স্ট্রেংথ উই হ্যাভ। এবং আমরা যদি এই পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা আমাদের এখানে নিয়ে আসতে পারি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আসতে পারি, অল্টারনেটিভ এনার্জি রিসোর্স যেটা আছে সেটাকে যদি আমরা সাপ্লাইটাকে যদি ইনশিওর করতে পারি, বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যে ভাইব্রেশন আছে, দে ক্যান ডু এনিথিং, দে ক্যান চেঞ্জ এনিথিং অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন এ শর্টার পিরিয়ড অফ টাইম। বিকজ আমাদের যে গার্মেন্টসের যে আমরা যে ভাইব্রেশন দেখেছি, এটা কিন্তু খুব বেশি দিনের নয়, মাঝখানে যে কোটা উঠে গিয়েছিল তারপরেও কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আরও বেশি উদ্যমে স্ট্রং হয়ে গেছে। তো we have that capacity. Only the need is that we need some financial arrangement in terms of the law and order, in terms of the utility services, in terms of the banking services. That's all. Right, and utility means energy services. Correct. I mean, আপনি যেটা মিন করেছেন। সো মিস্টার মুসলিউদ্দিন, আমরা শেষ করতে চাই, আপনি কোনো এনিথিং স্পেশাল কোনো কিছু পয়েন্ট আউট করতে চান? আদারওয়াইজ আমরা উইল ফিনিশ হিয়ার। আমার একটাই হচ্ছে যে আমরা শেষ হয়ে যাইনি। অন্যান্য দেশেও ব্যাংকসের আপস অ্যান্ড ডাউনস হয়েছে, আমাদের দেশে এটাই প্রথম। সেখানেও মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের মাধ্যমে সেগুলোকে রিফর্ম করা হয়েছে, সেই ফেজের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এবং আমাদের দেশেও আপনার রিফর্মের পরে সাকসেসের উদাহরণ আছে। তো আমরা মনে করছি যে আমাদের যে পাস্টের ট্র্যাক রেকর্ড আছে, যে সাকসেসের ট্র্যাক রেকর্ড আছে, সেই পথে আমরা এগিয়ে যাব। এবং আমাদের সবথেকে বড় শক্তি হচ্ছে যে আমাদের ম্যান পাওয়ার, এবং এই ম্যান পাওয়ারগুলোকে আমরা যদি স্কিল করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক উইল টার্ন টু এ গোল্ডেন বাংলাদেশ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মুসলিউদ্দিন আহমেদ, টিভিএসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমি থ্যাংক ইউ ভাই। প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার মুসলিউদ্দিন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে। শুরুতেই বলেছিলাম যে 35 বছরের বেশি অভিজ্ঞতা এই সেক্টরে এবং দেশি বিদেশি ব্যাংকে কাজ করেছেন। তো বাংলাদেশে শুধু ব্যাংকিং সেক্টর না, ক্যাপিটাল মার্কেট এবং বাংলাদেশের অর্থনীতি, তো সব কিছু নিয়েই কিন্তু উনি আলোকপাত করেছেন। এবং আসলে যেটা মেসেজটা আমরা পেলাম যে আসলে বাংলাদেশের ক্যাপাসিটি আছে, বাংলাদেশের উদ্যোক্তাদের আসলে রেজিলিয়েন্স আছে, ব্যাংকিং সেক্টরেরও টার্ন অ্যারাউন্ড করার সক্ষমতা আছে। তো সব কিছুই আসলে দরকার, যেখানে আসলে গভর্নেন্সটা দরকার এবং পলিসি সাপোর্ট দরকার, যারা নীতি প্রণয়ন করেন বা সব কিছু করে থাকেন। সো দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিস্তারিত। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।